আমাদের প্রথম মিলন দিবসের রাতে আমি আমার বয়ফ্রেন্ড রায়ানের সাথে প্রথমবার একান্তে সময় কাটানোর জন্য রাজি হয়েছিলাম। যখন আমি তার ঘরের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুললাম, আমি ভেবেছিলাম তাকে আমার অপেক্ষায় একাকী দেখব, কিন্তু তাকে দেখলাম অন্য এক মহিলার সাথে গভীর আলিঙ্গনে আবদ্ধ। যে তার অত্যন্ত কাছে জড়িয়ে আছে সে আর কেউ নয়, আমার ছোট সৎ বোন যারা। এসব কি হচ্ছে? দরজায় দাঁড়িয়ে আমি জমে গেলাম। যারা রায়ানের উপর ঝুঁকে আমার দিকে মুখ করেছিল। আমাকে দেখা মাত্রই সে এক বাঁকা হাসি হাসলো এবং রায়ানের ঘাড়ে নিজের অধরের স্পর্শ দিল। ও হ্যাঁ, ঠিক এভাবে। সে রায়ানের কানে ফিসফিস করে বলল। রায়ান চোখ জোড়া বুজে এলো এবং সে যারাকে দুহাতে জাপটে ধরে বিছানায় টেনে নিল। আমার পেটটা কেমন যেন গুলিয়ে উঠল। মনে হচ্ছিল আমি নিঃশ্বাস হারিয়ে ফেলবো। ঠিক সেই মুহূর্তে রায়ান আমাকে দেখতে পেল এবং থমকে গেল। সে অস্পষ্ট স্বরে ডাকলো, আবেরি। তার চোখে মুখে অপরাধবোধ ফুটে উঠলেও তার হাত দুটো যারার কোমর থেকে সরেনি। ঘরটা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা আর আমি এইমাত্র জানতে পারলাম যে আমরা একে অপরের ভাগ্য নির্ধারিত জীবনসঙ্গী। রায়ানের কথাগুলো আমার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করলো। ভাগ্য নির্ধারিত জীবনসঙ্গী। মিটিং ডেতে 19 বছর বয়সী নেকড়ে মানবরা তাদের ভাগ্য নির্ধারিত জীবনসঙ্গীর পায় এবং চিনতে পারে। এই আকর্ষণ এতটাই তীব্র যে একে অস্বীকার করা অসম্ভব। একে অপরকে দেখা বা ঘ্রাণ পাওয়ার সাথে সাথেই তাদের মধ্যে এক অদম্য টান তৈরি হয়। একবার ভাগ্য নির্ধারিত জীবনসঙ্গী খুঁজে পেলে তারা একে অপরকে মার্ক বা চিহ্ন দেয় এবং সারা জীবনের জন্য বন্ধনে আবদ্ধ হয়। ভাগ্য নির্ধারিত জীবনসঙ্গীকে অস্বীকার করার একমাত্র উপায় হলো সেই আসল সঙ্গীর সাথে দেখা হওয়ার আগেই অন্য কাউকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়ে তাকে মার্ক করা। রায়ান আর আমি আজ রাতে সেটাই করতে চেয়েছিলাম। আমি জানতাম আমি কোনোদিনও ভাগ্য নির্ধারিত জীবনসঙ্গী পাবো না, কারণ আমার ভেতরের নেকড়ে সত্তাটি ছিল ঘুমন্ত বা নিষ্ক্রিয়। যখন সবাই তাদের নেকড়ে রূপে রূপান্তরিত হতে শিখছিল তখন আমার কোনো পরিবর্তন আসেনি। যদিও আমি জানতাম আমার ভেতরে নেকড়ে আছে, কিন্তু কেউ তা বিশ্বাস করতো না। তাই আমি সবার কাছে ঠাট্টার পাত্রী হয়ে উঠেছিলাম, বিশেষ করে যারা দলের কাছে। নেকড়েহীন আজব মেয়ে, লজ্জাহীন মিথ্যাবাদী মানুষ। তারা আমার মুখের ওপর এসব বলতো কারণ তারা জানতো নেকড়ে শক্তি ছাড়া আমি তাদের সাথে লড়তে পারবো না। তবুও আমি আলফা বংশের উত্তরাধিকারী রায়ানের সাথে ছিলাম। সে আমাকে রক্ষা করত এবং আমরা বিশ্বাস করতাম যে আমরা একে অপরের জন্য তৈরি। তাই আজকে এই বিশেষ দিনে আমরা একে অপরকে মার্ক করার পরিকল্পনা করেছিলাম, যাতে সে সারা জীবনের জন্য আমার হতে পারে। আমার অন্ধকার জীবনে সেই একমাত্র আলো ছিল, কিন্তু এখন সে জারার হয়ে গেল। চাঁদ দেবী আমার সাথে এমনটা কেন করলেন? তুমি জারাকে বেছে নিলে, এটা জেনেও সে আমাকে কতদিন ধরে কষ্ট দিয়েছে। কান্নায় আমার গলা বুজে আসছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। যে মানুষটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ভেবেছিলাম তার চোখে এখন আমার জন্য কোনো জায়গা নেই। রায়ানের মুখে আফসোসের ছাপ থাকলো। যারা তার গলায় হাত জড়িয়ে তাকে নিজের দিকে টেনে নিল এবং বিছানা থেকে আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসলো। রায়ান তার চোয়াল শক্ত করে বলল, ভাগ্য নির্ধারিত জীবনসঙ্গীরা একে অপরকে শক্তিশালী করে তোলে আবেরি। প্রকৃতির নিয়মকে আমি অস্বীকার করতে পারি না। তাহলে আমি তোমার কাছে কিছুই ছিলাম না। আমার বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আবে। রায়ানের মুখটা একটু নরম হলো। সে জারার থেকে সরে এসে আমার দিকে হাত বাড়াতে চাইলো, কিন্তু যারা তার হাত চেপে ধরলো। তার চোখের কোণে হিংস্র জয়ের হাসি। সে রায়ানের কানে ফিসফিস করে বলল, রায়ান, মিলন দিবসই হলো শক্তিশালী আলফা উত্তরাধিকারী পাওয়ার সেরা সময়। রায়ান কোনো কথা না বলে জারার গলায় মুখ ডুবিয়ে দিল। আমি দেখলাম তার চোখের মণি নেকড়ের মতো হলদে হয়ে উঠেছে। সে যখন আমার দিকে তাকালো, সে পরিচিত মানুষটা আর নেই। সেখানে শুধুই এক বন্য শীতলতা। এখান থেকে এখনই চলে যাও, সাধারণ মানুষ। রায়ানের ভেতরে নেকড়ে সত্তা গর্জে উঠল। আমার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি কান্না চেপে দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলাম।
এবং বনের গহীনে নির্জন এক পথে চলে গেলাম। কোথায় যাব আমি? আমার পরিচিত একটি নিরাপদ জায়গা আছে, বনের ভেতর লুকিয়ে থাকা একটি ছোট্ট পুকুর। রোদ্রের আলোয় পুকুরের পানি চিকচিক করছিল। আমি সরি চাঁদের আলোয় পুকুরের পানি চিকচিক করছিল। আমি পুকুর পাড়ে হাঁটুতে মাথার গুজে বসে পড়লাম। রাতের বনের শব্দগুলো কানে আসছিল, বাতাসের হাহাকার আর দূরে কোথাও নেকড়ের ডাক। আজ পূর্ণিমা এবং মিলন রাত। এই রাতে অবিবাহিত এবং হিংস্র নেকড়েরা খুব উত্তেজিত থাকে। এখানে থাকা মোটেও নিরাপদ নয়। আমাকে প্যাক টাউনে ফিরতে হবে। আমি চোখ মুছে উঠে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে অদ্ভুত এক সুগন্ধ পেলাম, এত চমৎকার সুবাস যে আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমার মনের ভেতর এক তীব্র ব্যাকুলতা জেগে উঠল। এটা কি ছিল? আমার নেকড়ে সত্তা তো নিষ্ক্রিয়, তবে কেন এই সুবাস আমাকে এতটা মোহিত করছে? যাই হোক না কেন, আমাকে বাড়ি ফিরতে হবে। আমি টলমল পায়ে হাঁটা শুরু করলাম, কিন্তু সেই মাদকতাময় গন্ধটা আরও তীব্র হতে লাগলো। মনে হচ্ছিল কেউ একজন আমার দিকেই ছুটে আসছে। হঠাৎ বনের এক ধার থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ছেলেরা দেখ, আমরা কি পেয়েছি। একা একটা মেয়ে বনের মধ্যে ঘুরছে। আমি আতঙ্কে পিছনে তাকালাম। এক লম্বা দাড়িওয়ালা লোক জঙ্গল থেকে বেরিয়ে এলো। তার পেছনে আরও কিছু লোক, যাদের কোমরে ছুরি আর জাল ঝোলানো। ওরা নির্ঘাত বেপরোয়া দলছুটো নেকড়ে মানব। কাউকে খুঁজছো সুন্দরী? লোকটা তার নোংরা দাঁত বের করে হাসলো। না, আমি যাচ্ছিলাম। আমার গলা কাঁপছিল। এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার? যদি সঙ্গীর খোঁজে থাকো, লোকটা লম্বা শ্বাস নিয়ে বাতাসে ঘ্রাণ নিল, তবে আমাদের এখানে অনেকেই আছে যারা তোমাকে সঙ্গ দিতে পারবে। তারা চারপাশ থেকে আমাকে ঘিরে ফেললো। আমার পালানোর পথ বন্ধ হয়ে গেল। আমার থেকে দূরে থাকো। আমি গর্জে ওঠার চেষ্টা করলাম, আমি তোমাদের চাই না। একজন লোক হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে পড়লো এবং আমার কোট ধরে পেছনের দিকে হ্যাঁচকা টান দিল। আমার চোখে জল চলে এলো ভয়ে। ওকে ছেড়ে দাও। বজ্রপাতের মতো এক গম্ভীর গর্জন চারপাশ কাঁপিয়ে দিল। সে একই মাদকতাময় সুগন্ধ যা আমাকে আকুল করে তুলছিল, তা হঠাৎ আমার চারপাশ ঘিরে ধরল। সেই লোকদের মধ্যে একজন পেছনের লোকটির দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, দাঁড়াও, ও তো সাধারণ কেউ নয়, ও আমাদের ধ্বংস করে দেবে। আমি দেখলাম কুচকুচি কালো পোশাক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার চড়া কাঁধ আর দীর্ঘ দেহ থেকে এক অদ্ভুত ও পরাক্রমশালী শক্তির আভা বেরিয়ে আসছে। অন্ধকারে তার মুখ পরিষ্কার দেখা না গেলেও তাকে দেখে মনে হচ্ছিল সে রায়ান, যে কিনা একজন শক্তিশালী আলফা, তার চেয়েও অনেক বেশি শক্তিশালী রাজকীয়। আমি বলেছি ওকে ছেড়ে দাও, আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয়। লোকটি আবারও সাবধান করে দিল, সর্বনাশ, চলো এখান থেকে পালাই। লোকগুলো প্রচণ্ড ভয়ে নিজেদের মধ্যে গালিগালাজ করতে করতে সেখান থেকে চম্পট দিল। চারপাশে এখন নিস্তব্ধতা নেমে এলো। এখন আমি তার সাথে একা। পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে যায়, আমিও যেন তার দিকে এক দৌড় নেবার আকর্ষণ অনুভব করছিলাম। সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটা কদমে সেই মাদকতাময় সুগন্ধি আরও তীব্র হচ্ছিল। আমাদের দূরত্ব যত কমছিল, বুকের ভেতরে তাড়না তত বাড়ছিল। আমার আগন্তুক লোকটি তার দুহাত আমার কোমর জড়িয়ে ধরলো। তার স্পর্শে আমার মেরুদণ্ড দিয়ে যেন বিদ্যুৎ স্রোত বয়ে গেল। আমি তাকে দূরে সরিয়ে দেওয়ার বদলে তার কাঁধ শক্ত করে আঁকড়ে ধরলাম। তার এক হাত আমার ঘাড়ের এক পাশে স্থির হলো। তারপর সে চাঁদের দিকে আমার মুখ তুলে ধরলো এবং আমার ঠোঁটে এক গভীর চুম্বকীয় চুম্বন আঁকলো। কি অদ্ভুত সেই অনুভূতি! আমি নিঃশ্বাস হারিয়ে ফেললাম সেই গভীর অরণ্যে। চাঁদের আলো সাক্ষী রেখে আমরা দুজনে এক অলৌকিক বন্ধনে হারিয়ে গেলাম। রায়ানের সাথে আমার যা কিছু হয়েছিল তার চেয়েও অনেক বেশি গভীর, পবিত্র এবং তীব্র এক অনুভূতি আমি এই অচেনা মানুষের সান্নিধ্যে পাচ্ছিলাম। আমার ঘুমন্ত নেকড়ে সত্তা যেন তার স্পর্শে প্রথমবার জেগে ওঠার জন্য ছটফট করে উঠল। অন্ধকারের
আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে গেল, আর আমি নিজেকে সঁপে দিলাম সেই পরম আশ্রয়ে। হঠাৎ সে যখন আমার ঘাড়ে তার মুখ ঠেকালো, আমি এক তীব্র ব্যথার অনুভব করলাম। এক কামড়ের দাগ, যার পরে এক পরম তৃপ্তি ও শক্তি আমাকে গ্রাস করলো। আমি জানতাম না সে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার কিছু যায় আসে না। সে আমার আর আমি তার, এইটুকুই ছিল একমাত্র সত্যি। ভোর হওয়ার ঠিক আগে শিশির ভেজা ওপর আমার ঘুম ভাঙলো। সেই অচেনা মানুষটি পেছন থেকে আমাকে তার শক্তিশালী বাহু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। অন্ধকারেও আমি তার সুগঠিত চোয়ালের হাড় ছুঁয়ে দেখলাম। মনে মনে ভাবলাম, তুমি কে যেই হও না কেন, তুমি অনন্য। আমি ভাবতে পারিনি বনের এক অচেনা লোকের সাথে আমার ভাগ্য এভাবে জুড়ে যাবে। কিন্তু আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি এর আগে কখনো এত সুরক্ষিত এবং সম্মানিত বোধ করিনি। তার কানের কাছে ফিসফিস করে বললাম, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তাকে না জাগিয়েই আমি দ্রুত পোশাক গুছিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সারা শরীরে এক অদ্ভুত নতুন শক্তির সঞ্চার অনুভব করছিলাম। বাড়িতে ঢুকে আমি নিঃশব্দে আমার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। লিভিং রুম থেকে বাবা আর সৎমায়ের হাসাহাসি শুনতে পাচ্ছিলাম। আলফার উত্তরাধিকারী রায়ান তো একদম তুরুপের তাস, যারা বাবা এমন গর্ব করে বলছিল, যা তিনি আমার জন্য কোনোদিন করেননি। ভেবে দেখো, আমাদের মেয়ের জন্য এটা কত সম্মানের। আমার সৎমা উল্লাস করে বলছিলেন, এই মহিলা আমাকে সবসময় হেনস্থা করার সুযোগ খুঁজতেন। যারা আর রায়ানের মিলন নিয়ে তারা এতই মত্ত ছিলেন যে আমি যে সারা রাত বাইরে ছিলাম তা কেউ খেয়ালই করেনি। আমি দ্রুত উপরে আমার ঘরে গিয়ে বাথরুমে ঢুকলাম। পোশাক খোলার পর আয়নায় নিজের ঘায়ের দিকে তাকিয়ে আমি আটকে উঠলাম। স্পষ্ট নেকড়ের কামড়ের দাগ, মিটিং মার্ক। সে আমাকে মার্ক করেছে। যদি কেউ এই দাগ দেখে ফেলে তবে আমার সর্বনাশ হয়ে যাবে। আলফার অনুমতি ছাড়া বাইরের কোনো অচেনা লোকের দ্বারা মার্ক হওয়া মানে প্যাকের নিয়ম ভঙ্গ করা। আমি আতঙ্কিত হয়ে দাগটি লুকানোর চেষ্টা করছিলাম। ঠিক তখনই বাথরুমের দরজা সজোরে খুলে গেল। জানতাম না তো তুমি বাড়ি ফিরে এসেছো মানুষ, যারা শয়তানির হাসি নিয়ে ঘরে ঢুকলো। কিন্তু আমি মরিয়া হয়ে হাত দিয়ে ঘায়ের দাগটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু সে দেখে ফেললো। কি লুকাচ্ছ দেখি? যারা আমার হাতটা হ্যাচকাটানে সরিয়ে দিল। মিলনের চিহ্ন। সে অট্টহাসিতে ফেটে পড়ল। বাবা, মা, তাড়াতাড়ি এসো প্লিজ। যারা, না, মিনতি করলাম। সে চিৎকার করে বলতে লাগলো, এই নগণ্য মেয়েটিকে বাইরের কেউ মার করেছে, আর সে আমাদের কাছে সেটা লুকানোর সাহস দেখাচ্ছে। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।